তুমি কি লতাকে দেখেছো? আমি তো লতাকে কোথাও দেখতে পাচ্ছি না। ওকে বাইরে কোথাও খেলা করতে গিয়েছি। তোর ছোট বোন একটু চোখের আড়াল হলেই তোর এমন খোঁজাখুঁজি কেন শুরু করতে হবে? নিজের পড়ালেখা শেষ করেছিস? স্কুল থেকে এসে ছোট বোনকে খুঁজতে শুরু করে দিয়েছিস যে? মা, তুমি তো জানোই আমার ছোট বোনকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। এতদিন আমি একা একা বড় হয়েছি, কত বছর পর একটা নিজের বোন পেয়েছি, তাই চোখের আড়াল করতে দিতে চাই না। কোথায় আর থাকবে, ঘরের পিছনে খেলা করছে হয়তো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে লতা, তুই এখানে বসে খেলা করছিস আর আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে আব্বু? কেন খুঁজে বেড়াচ্ছিলে আমাকে? আজকে বাড়ি আসার সময় রাস্তার পাশে একটা ফলের গাছ দেখেছিলাম। দেখ কি সুন্দর ফল। এই ফলটা তো সুন্দর লাগছিল আমার কাছে, তাই তোর জন্য নিয়ে এসেছি। নে, খেয়ে দেখ তো কেমন। এই ফলের নাম কি? এমন ফল আমি আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আমারও মনে হয় আমি এর আগে গ্রামে এই ফল দেখিনি। নে, তুই খেয়ে দেখ, এরপর আমিও একবার খেয়ে দেখব। ঠিক আছে, দাও, খেয়ে দেখছি। আপু, আমার জন্য কেমন লাগছে? একদমই ভালো লাগছে না। গলাটা কেমন জ্বলছে। কি বলছিস তুই? গলায় কি হয়েছে? আমার ভালো লাগছে না আপু, আমার যেন কেমন লাগছে। কিছুক্ষণের মধ্যেই লতা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মুখ দিয়ে সাদা ঝাঁক বের হতে থাকে। মা, মা, তাড়াতাড়ি এসো, দেখে যাও আমার ছোট বোনের কি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমার মেয়েটার? এভাবে লুটিয়ে পড়েছে কেন? এই লাবণী, তাড়াতাড়ি কবিরাজকে ডেকে নিয়ে আয়। এখনই যাচ্ছি মা। এই দেখো, এই ফলটা খেয়েছিল, আমি তো রাস্তায় পেয়েছিলাম। সেসব পরে দেখা যাবে, তুই আগে কবিরাজকে ডেকে নিয়ে আয়। এই মেয়ের মুখ দিয়ে তো ঝাঁক বের হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো বিষাক্ত ফল খেয়েছে। আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখুন, আমার স্বামী শহরে গিয়েছে কিছু কাজে, ওনার তো বাড়ি ফিরতে সময় লাগবে। আপনি বলুন কি করলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আদর করে লতার জন্য ফল এনেছিলাম, আর এসব কি করে ফেললাম আমি। চিন্তা করো না লাবণী, তোমার বোন ঠিক হয়ে যাবে। আমাকে একটু দেখতে দাও। আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, আমার মনে হয় তোমার ছোট বোন বিষাক্ত ফল খাওয়ার কারণে চিরনিদ্রায় চলে গেছে। এখন তার ঘুম কবে ভাঙবে সেই সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না। একে বলছেন আমার মেয়ে চিরনিদ্রায় চলে গেছে? না, এ হতে পারে না। ও আমাদের সাথে থেকেও ঘুমিয়ে থাকবে সব সময়, আমাদের সাথে কথা বলবে না। আপনি কিছু বলুন, কোনো একটা উপায় বলুন, যেন আমি আমার বোনকে আবার আগের মতো ঠিক করতে পারি। ও যেন আবার আগের মতো হেসে খেলে বেড়ায়। আমি একজন সাধারণ কবিরাজ, আমি অত কিছু কি করে বলবো। তবে আমার মনে হয় যে গাছের ফল খেয়েছে সেই ফল খাওয়ার কারণেই এমন হয়েছে। ফলটা কোথায় পেয়েছিলে এটার রহস্য যদি জানা যায় তাহলে হয়তো কিছু একটা করা যেতে পারে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই সবকিছু হয়েছে। বাবা জানতে পারলে কি করবি? নিজের ঘাড়েই দোষ চাপিয়ে নিস না, তুই তো তোর বোনের ভালোটাই চেয়েছিলি। আচ্ছা যাই হোক, এখন আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে লতাকে সুস্থ করা যায়। তোর বাবাকে এখন কিছুই জানানো যাবে না, সে শহর থেকে এলে তখনই জানাতে হবে, তা না হলে লোকটা চিন্তা করবে। এভাবেই দিন চলতে থাকে, কিন্তু লতা তার ঘুম থেকে ওঠে না। কিরে লতা, ঘুম থেকে ওঠ, আজ বাইরে কি সুন্দর রোদ উঠেছে, চল খেলতে যাই। আসার সময় বড়ই কুড়িয়ে নিয়ে আসবো। তুই আমার সাথে খেলতে যাবি না? রাগ করেছিস সবার সাথে? না, আমার আর সহ্য হচ্ছে না, আমার জন্য তোর এমন হয়েছে। যেভাবেই হোক আমি তোকে সারিয়েই তুলবো। লাবণী সে গাছের নিচে চলে যায়, যে গাছ থেকে সে ওই জাদুর ফলটি পেয়েছিল। গাছ, তোমার জন্যই আমার ছোট বোনের এই অবস্থা হয়েছে।
আমি যদি তোমার গাছের ফল না নিতাম তাহলে আমার ছোট বোন কখনো এমন চিরনিদ্রায় পড়তো না। কেঁদো না মেয়ে, আমি আসলে ইচ্ছে করে এমনটি করিনি। তুমি কথা বলতে পারো? গাছ হয়ে তুমি কি করে কথা বলছো? আমি আসলে কোনো গাছ নই, আমাকে অভিশাপ দিয়ে গাছ বানিয়ে রাখা হয়েছে। আমি আসলে এক ধনী লোক ছিলাম, এরপর আমাকে এক শয়তান তান্ত্রিক অভিশাপ দিয়ে এমন করে ফেলেছে। আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি যদি কোনো খারাপ কাজ না করো তাহলে তোমাকে এভাবে শাস্তি দিয়ে গাছ কেন বানিয়ে রেখেছে? আর তুমি বলো, আমার বোনকে আমি কি করে সুস্থ করতে পারি? সব দোষ তোমার। আমি কি দোষ করেছি সেটা তো আমার মনেও নেই। এখানে 50 বছর যাবৎ আমি গাছ হয়ে দাঁড়িয়ে আছি। আমার গাছে 2 রকমের ফল হয়, একবার হয় অতি মিষ্টি ফল, আরেকবার হয় অতি বিষাক্ত ফল। আমি ভুলে গিয়েছিলাম যে এখন আমার গাছে যে ফলগুলো আছে সবগুলো অতি বিষাক্ত ফল। তুমি যদি আমাকে বলে দিতে তাহলে তো আমার ছোট বোনের সাথে এই অবস্থাটা কখনোই হতো না। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমাকে যেভাবেই হোক আমার ছোট বোনের ঘুমন্ত অবস্থা থেকে জাগাতেই হবে, তাকে আবারও সাধারণ জীবনে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, আমি এই কাজে তোমাকে সাহায্য করতে পারি, তুমি আমার কথা মতো চললেই হবে। আমি যে কোনো কিছু করতে রাজি আছি, বলো কি করতে হবে। এখান থেকে দূরে এক সমুদ্র আছে, সেই সমুদ্রের মধ্যে এক দ্বীপ আছে, আর ওই দ্বীপের মধ্যে রয়েছে এক তান্ত্রিক মহিলা। তুমি যদি সেই তান্ত্রিক মহিলার কাছে গিয়ে আমার অভিশাপটা ছাড়িয়ে দিতে বলো আর তান্ত্রিক মহিলা রাজি হয়ে যায়, তাহলেই একমাত্র তুমি তোমার বোনকে মুক্ত করতে পারবে, তা না হলে সম্ভব হবে না। সত্যি বলছো? আমি অভিশাপ মুক্ত হলেই আমার ফলের প্রতিক্রিয়াও শেষ হয়ে যাবে, আর তোমার বোনের চিরনিদ্রাও শেষ হয়ে যাবে। আমি এক্ষুনি যাব ওখানে। তবে সাবধানে যেও, সেই সাগর কিন্তু অনেক উত্তাল, আর মাঝখানে যে দ্বীপ আছে সেটাতেও অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন তোমাকে হতে হবে। আমার কোনো কিছুতেই কোনো চিন্তা নেই, আমি যেভাবেই হোক আমার ছোট বোনকে চিরনিদ্রা থেকে বের করেই ছাড়বো। লাবণী তার মাকে এসে সবকিছু খুলে বলে এবং নৌকা নিয়ে সে সাগর পাড়ে দিয়ে দ্বীপে যাওয়ার অনুমতি চায়। কি বলছিস? আমি এটার অনুমতি কখনোই তোকে দেব না। এক মেয়েকে এভাবে হারিয়েছি, সারাক্ষণ ঘুমিয়ে থাকে, এখন তোকেও সাগরে আমি ঠেলে দিতে পারবো না। তুই একা একা কখনোই পারবি না। আর সে কাজ সত্যি বলছে জানলে কি করে? কিন্তু আমার ছোট বোনকে এই অবস্থায় যে আমি আর দেখতে পারছি না, আমার খুবই কষ্ট হয়। মা, তুমি আমাকে আর আটকিও না, দেখো আমি নিশ্চয়ই ফিরে আসবো। আমাকে যে ফিরে আসতেই হবে আমার ছোট বোনের জন্য। লাবণী তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবং নৌকা নিয়ে সাগরে নেমে পড়ে। যেভাবেই হোক আমাকে সেই তান্ত্রিকের কাছে যেতে হবে, কিন্তু আমি তো জানি না ওই গাছ কি এমন দোষ করেছিল যার কারণে এমন শাস্তি দিয়ে গাছ বানিয়ে দেওয়া হয়েছে তাকে। সেই যাই হোক, এখন আর এসব বিষয়ে চিন্তা করলে হবে না। এই তো আমি দ্বীপ দেখতে পাচ্ছি, এখানেই বরং নৌকাটা রেখে দেই। দ্বীপটা বড় আর চারপাশে কেমন অদ্ভুত রকমের গাছ। কোনো গুহাতে গেলে হয়তো আমি তান্ত্রিকের দেখা পাবো। কিছুক্ষণ খোঁজার পর লাবণী সেই তান্ত্রিকের গুহা দেখতে পায়। এই তো সেই গুহা, এর মধ্যে নিশ্চয় তান্ত্রিক রয়েছে। কে আমার গুহায় প্রবেশ করলো? কার এত বড় সাহস যে এই সাগর পাড়ি দিয়ে আমার এই কঠিন এবং নিষ্ঠুর দ্বীপে প্রবেশ করলো? আমাকে ক্ষমা করবেন তন্ত্রমাতা, তবে আমি খুব জরুরি একটা সাহায্যের জন্য এসেছি। আমার বোনকে বাঁচিয়ে দিন, তার পরিবর্তে দরকার হলে আমার জীবন নিয়ে নিন। আরে এসব কি কথা বলছো? তোমার জীবন নিয়ে আমার কি হবে? বলো কি হয়েছে, খুলে বলো। তোমার বোনকে আমি কি করে বাঁচাতে পারি? লাবণী সব খুলে বলে তান্ত্রিক মহিলাকে। অভিশপ্ত গাছের ফল খেয়েছে মানে? তোমাকে কি সেই অভিশপ্ত গাছ জোর করে ফল খাইয়েছে? না, এমন কিছুই হয়নি। আমি ইচ্ছে করেই ফলটা নিয়েছিলাম। দেখতে ভারী অদ্ভুত লাগছিল এবং চকচক করছিল। বুঝতে পেরেছি,
তবে আমি তো সেই গাছের উপর থেকে অভিশাপ সরাতে পারবো না। তাহলে কি করে হবে? গাছ তো বলেছি তার উপর থেকে অভিশাপ না ওঠানো হলে আমার বোন কখনোই নিদ্রা থেকে বের হবে না। আপনি দয়া করুন আমার উপর। যে লোকটাকে আমি গাছ বানিয়ে রেখেছি সে খুবই খারাপ লোক, ছাড়া পেলে আরো খারাপ কাজ করবে। মিথ্যে বলেছে তোমাকে। ওই গাছ ইচ্ছে করে এমন বিষাক্ত ফল ফলায়, লোকেদের কষ্ট দিতে ওই গাছের ভালো লাগে। এত খারাপ গাছ বাঁচিয়ে রেখেছেন কেন? 100 বছর না হওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। ওই লোকও জাদু শক্তির অধিকারী ছিল। অন্য কোনো উপায় কি নেই? এই আপেলটা নাও। এই আপেলটার রস বানিয়ে তুমি তোমার ছোট বোনের মুখে দিলেই হবে। সে আবারও নিদ্রা থেকে জেগে উঠবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, এখন এসো। এই দ্বীপের কথা কাউকেই বলবে না। এই দ্বীপে আমি কাউকে আসতে দেই না, আর কেউ এলে জীবন নিয়ে ফিরে যায় না। তুমিই প্রথম। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক মাতা। আমি আপনার এই উপকারের কথা সবসময় মনে রাখবো। তান্ত্রিক মাতার দেওয়া আপেল নিয়ে লাবণী তার নিজের বাড়িতে চলে আসে। মা, এই দেখো, এই আপেলটা তান্ত্রিক দিয়েছে। রস বানিয়ে লতাকে খাওয়ালেই হবে। দে, আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। আমার কি হয়েছিল? আমি কি কয়েকদিন ধরে ঘুমোচ্ছিলাম? তোমাদের কথা শুনে তো তাই মনে হলো। তুই আমাদের কথা শুনতে পারছিলি? বাহ, বেশ ভালো কথা। সেই তান্ত্রিক মহিলা তাহলে তার কথা রেখেছে। এখন চল আমার সাথে, একটা কাজ বাকি আছে। কোথায় যেতে হবে? এই মাত্র লতা সুস্থ হলো, আর এখনই তোকে এদিক সেদিক ঘোরাঘুরি করতে হবে। অন্য কোনো লতা যেন অসুস্থ না হয় সেই ব্যবস্থাই করতে যাব। লাবণী তার হাতে করে একটা কাগজ নিয়ে যায়, আর সে কাগজে অভিশপ্ত গাছ লিখে ওই গাছের উপর ঝুলিয়ে দেয়। আরে আরে, করছো কি? আমার উপর এভাবে এসব নোংরা কথা কেন লিখছো? হ্যাঁ, তুমি অবশ্যই অভিশপ্ত একটা গাছ, তাই। আর তোমার গাছের ফল যেন কেউ না খায়, এজন্যই বাকিদের সতর্ক করে দিলাম।